মানি বা টাকা লেনদেনের এমন একটি প্রথা যা মানব সভ্যতাকে করেছে অনেক সমৃদ্ধ। এই কাগজের টুকরোটির মূল্য হাইলি এডুকেটেড পার্সন থেকে শুরু করে একজন মূর্খ এমপিও বোঝে। এটি মানুষকে জঙ্গল থেকে এনে উঁচু উঁচু ভবন নির্মাণ করা থেকে শুরু করে দ্রুতগতির যানবাহন তৈরিতে অন্যতম ভূমিকা রেখেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা লেনদেনের প্রথা হিসেবে টাকা কিভাবে চালু হয় এবং টাকা আবিষ্কারের ইতিহাস সম্পর্কে জানব। হাজার হাজার বছর আগে মানুষ লেনদেনের জন্য বার্টার সিস্টেম অনুসরণ করত। বার্টার বলতে ধরুন আপনি চাল উৎপন্ন করেন, আপনার ডাল লাগে। ওই অবস্থায় আপনার ওই ব্যক্তিকে খুঁজতে হবে যার কাছে অবশিষ্ট পরিমাণ ডাল আছে এবং পাশাপাশি তার চালও লাগে। তখন আপনি আপনার কিছু পরিমাণ চাল তাকে দিলেন, বিনিময়ে ওনার থেকে কিছু পরিমাণ ডাল নিলেন। এই লেনদেনের সিস্টেমকে বার্টার সিস্টেম বলে। কয়েক বছর পর এই সিস্টেমটাতে প্রবলেম দেখা দিল। নেক্সটে চালু হয় কমোডিটি সিস্টেম, অর্থাৎ মানুষ প্রায় সকল প্রয়োজনীয় জিনিসকেই লেনদেনের উপকরণ হিসেবে বেছে নেয়। কিন্তু সেখানেও বাজে বিপত্তি, কারণ আমার কাছে যে পণ্যটি আছে সেটির সঠিক ভ্যালু বা দাম আমার জানা নেই। এছাড়াও পণ্যগুলো বেশি দিন মজুত রাখাও পসিবল ছিল না। তাই মানুষের জন্য এমন একটা বিনিময় ব্যবস্থা প্রয়োজন ছিল যা পুরো পৃথিবীতে কাজ করে। ঠিক তখনই স্বর্ণ ও রৌপ্য মুদ্রার প্রচলন শুরু হয়। কিন্তু সেখানেও প্রবলেম ছিল, কারণ স্বর্ণ ভারী ছিল। এছাড়াও রাস্তায় স্বর্ণ নিয়ে বের হলে চোর ডাকাতের ভয় ছিল। এমত অবস্থায় কিছু স্বর্ণ ব্যবসায়ী এবং অন্যান্য ব্যবসায়ীগণ মিলে সিদ্ধান্ত নিল যে যার কাছে যত পরিমাণ স্বর্ণ বা রূপা আছে সে সকল স্বর্ণ বা রূপা তারা ব্যবসায়ীদের কাছে জমা রাখবে এবং তার বিনিময়ে তার নির্দিষ্ট কাগজের টুকরা বা রিসিট নিয়ে যাবে, যেখানে স্বর্ণের পরিমাণ উল্লেখ থাকবে। অর্থাৎ আমার কাছে আপনার এই পরিমাণ স্বর্ণ আছে, যাকে সংক্ষেপে IOU বলে, অর্থাৎ আমি তোমার কাছে ঋণী, আই ওন ইউ। আর এই রিসিট দেখিয়ে মানুষ যখন ইচ্ছা নিজের স্বর্ণ রূপা নিয়ে যেতে পারত, যার কারণে এই আইডিয়াটা সবারই পছন্দ হয়। তাই সবাই নিজেদের জুয়েলারি সব তাদের কাছে রেখে দিত। কয়েকদিন পর ব্যবসায়ীরা দেখলো তাদের কাছে কেউ স্বর্ণ ফেরত নেওয়ার জন্য আসছে না। মানুষজন তাদের কাছে থাকা সোনার রিসিট দেখিয়ে লেনদেন করছে। আর যেহেতু তাদের কাছে রিসিট আছে, তাই সবাই ভাবতো তাদের নিকট নিশ্চয় স্বর্ণ ছিল। এইসব দেখে স্বর্ণ ব্যবসায়ীরা বুঝতে পারলো তাদের লেখা রসিদই মানুষের কাছে লেনদেনের বাহক হিসেবে কাজ করছে। তাই তারা দুর্নীতি শুরু করলো। ওদের কাছে পর্যাপ্ত স্বর্ণ না থাকা সত্ত্বেও তারা বেশি বেশি করে রসিদ লিখতে শুরু করে। আর এইভাবে পৃথিবীতে মানি নিয়ে সব থেকে বড় স্ক্যাম শুরু হয়, যা এখন পর্যন্ত চলছে। স্বর্ণ রাখার ওই দোকান ছিল পৃথিবীর সর্বপ্রথম ব্যাংক, আর ওই রসিদ ছিল পৃথিবীর সর্বপ্রথম কারেন্সি। আচ্ছা, ব্যাংক কিভাবে প্রফিট করে? পদ্ধতিতে আমাদের মনে হয় যে আমরা ব্যাংকে ডিপোজিট করি অ্যান্ড ব্যাংক সেই টাকাকে অন্য কাউকে লোন হিসেবে দেয়, সাথে কিছু ইন্টারেস্ট চার্জ করে। এভাবে ব্যাংক প্রফিট করে। সেই মোতাবেক ধরুন কাল সকালে আপনি ব্যাংকে গেলেন এবং 1000 টাকা ডিপোজিট করলেন। এরপর ব্যাংক রুলস অনুসারে ডিপোজিটকৃত টাকার 10% রিজার্ভ তথা 100 টাকা নিজের কাছে রাখবে আর বাকি 900 টাকা লোন দিবে। এখানে ব্যাংক যাকে লোন দিবে তার থেকে বাৎসরিক 12% ইন্টারেস্ট নেবে আর আপনাকে 4% ইন্টারেস্ট দিবে। এই 4 আর 12 মাঝামাঝি যে 8% ইন্টারেস্ট আছে তা ব্যাংকের প্রফিট। দুনিয়াতে সকল ব্যাংকেই এই বেসিক প্রিন্সিপাল অনুসরণ করে ইনকাম করে। কিন্তু ব্যাংক শুধুমাত্র এই একই নিয়মে ইনকাম করে না, এর পিছনে একটা ডার্ক গেম আছে যা আমরা বেশিরভাগ মানুষই জানি না। গেমটি হচ্ছে ব্যাংক আপনার ডিপোজিটকৃত 1000 টাকাকে 10,000 টাকা বানিয়ে আরামসে বিজনেস করতে পারে। চলুন বলছি। ধরুন আপনি ওই 1000 টাকা ডিপোজিট করলেন। ব্যাংকের সিস্টেম অনুযায়ী সে 10% রিজার্ভ রেখে বাকি 900 টাকা কাউকে লোন হিসেবে দিবে। এখানে একটা বিষয় মনোযোগ দিয়ে খেয়াল করুন। 1000 টাকা ডিপোজিট করার পর আপনি যখন আপনার ব্যালেন্স চেক করবেন তখন দেখবেন 1000 টাকাই রয়েছে। অন্যদিকে ব্যাংক যাকে আপনার টাকা থেকে লোন দিয়েছে তিনি তার ব্যালেন্স চেক করে দেখবেন 900 রয়েছে। অর্থাৎ আপনাদের দুজনের কাছে যথাক্রমে 1000 ও 900 টোটাল 1900 টাকা খরচ করার পাওয়ার রয়েছে, কিন্তু ব্যাংকে রয়েছে অনলি 1000 টাকা। তার মানে ব্যাংকটি কম্পিউটার ব্যবহার করে জাস্ট কয়েকটা ডিজিটের মাধ্যমে মার্কেটে 900 টাকা ভার্চুয়ালি অ্যাড করেছে, যা আদতে নেই। কিন্তু এখানেই শেষ নয়। যে ব্যক্তি 900 টাকার লোনের জন্য ব্যাংকে অ্যাপ্লাই করেছিল সে নিশ্চয়ই কোনো কিছু কেনার জন্য বা বানানোর জন্য বা বিজনেসে ইনভেস্ট করার জন্য লোন নিয়েছে। যখন সে ওই 900 টাকা খরচ করে তখন ঘুরে ফিরে সেই টাকাটি অন্য কারো অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যায়। ব্যাংক আবার ওই 900 টাকার 10% রিজার্ভ রেখে বাকি 810 টাকা অন্য কাউকে লোন দিবে। আর এইভাবে ব্যাংক 1000 টাকাকে 10,000 টাকা বানিয়ে ভার্চুয়ালি বিজনেস করে। আপনার কাছে মনে হয় ব্যাংকে আপনার টাকা অনেক সেফ আছে, যখন চাইবেন টাকা উইথড্র করতে পারবেন, কিন্তু এটি পুরোপুরি সত্য নয়। কারণ যদি 20 থেকে 30% মানুষ তাদের ডিপোজিটকৃত টাকা একসাথে উইথড্র করতে চায় তাহলে ব্যাংক সবার টাকা একসাথে ফেরত দিতে পারবে না, কারণ ব্যাংকের কাছে মূলত আপনার সব টাকা নেই। দেশের পাশাপাশি আন্তর্জাতিক রিজার্ভ সিস্টেমের কারণে ব্যাংক 10% ক্যাশ নিজের কাছে রাখে। এক্সাম্পল স্বরূপ কোন একটি ব্যাংকের মোট ডিপোজিটকৃত টাকার পরিমাণ যদি 100% হয়, কিন্তু এই 100% টাকার মধ্যে জাস্ট 10% টাকা অ্যাকচুয়ালি ক্যাশ হিসেবে অ্যাভেলেবল আছে আর বাকি 90% টাকা জাস্ট ভার্চুয়ালি ডিজিট, যা শুধুমাত্র আপনার মোবাইলে বা কম্পিউটারে দেখতে পারবেন। আসলে টাকা পয়সার এই সিস্টেমকে ইচ্ছাকৃতভাবে কমপ্লেক্স বা জটিল বানানো হয়েছে যেন সাধারণ পাবলিক এটি সহজে বুঝতে না পারে, আর সে যেন এই সিস্টেমের মাঝে আটকা পড়ে থাকে। মানুষ মনে করে কারেন্সি আর মানি একই জিনিস, কিন্তু আসলে দুইটি কিন্তু একই জিনিস নয়। কারেন্সি হচ্ছে লেনদেনের মাধ্যম আর মানি নিজে একটি ভ্যালুয়েবল
রিনিউয়েবল অ্যাসেট, যেমনটি হচ্ছে আপনার বাড়ি, স্বর্ণ ইত্যাদি ইত্যাদি। আপনার ঘরে পড়ে থাকা 1000 টাকার বান্ডিল জাস্ট কাগজে পরিণত হবে যদি গভর্নমেন্ট এটিকে ব্যান করে দেয়। কিন্তু আপনার ঘরে পড়ে থাকা স্বর্ণ যেমনই হোক না কেন, যে কোনো গভর্নমেন্ট চাইলেও এটির ভ্যালু কমাতে পারবে না, কারণ এটি অলওয়েজ ভ্যালুয়েবল। তাই আমি মনে করি আপনি অ্যাসেট হিসেবে টাকা পয়সা জমা না করে বরং রিয়েল গোল্ড কিনে রাখুন। এতে টাকার মান কমুক বা নতুন টাকা আসুক, আপনি গোল্ডের মাধ্যমে অলওয়েজ রিয়েল ভ্যালু পাবেন। তাই অ্যাডাম স্মিথের বিখ্যাত একটি উক্তি দিয়ে ভিডিওটি শেষ করছি, অল মানি ইজ দ্য ম্যাটার অফ বিলিফ। এই কাগজ জাস্ট একটা ভরসা, আর ভরসা দিয়েই দুনিয়া চলে।